সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিপিনচন্দ্র পালের লেখা ৭০ বছরের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। এটি আলোচনার পূর্বে জানিয়ে রাখি যে ৭০ বছর হলো একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ অর্থাৎ কি না, কবি তার নিজের কাহিনী বা লেখক তার নিজের যে দৈনন্দিন জীবনযাত্রার কাহিনী সে সমস্ত কিছুই এই গ্রন্থে উল্লেখ করেছেন, যে কারণে এটিকে একটি আত্মজীবনীমূলক গ্রন্থ বলা হয়ে থাকে। এই গ্রন্থের লেখককে বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পাল কে ছিলেন না, তিনি ছিলেন একজন সুলেখক, বাগ্মী, রাজনৈতিকবিদ, বিশেষত একজন চরমপন্থী নেতা। চরমপন্থী এবং নরমপন্থী কি তা আমরা অন্য একটি অধ্যায়ে আলোচনা করে নেব। একজন চরমপন্থী নেতা হিসেবে বিপিনচন্দ্র পালের গুরুত্ব এবং তার যে ভূমিকা সেটি আমাদের সকলেরই জানা। কারণ ইতিহাসের পাতাতে আমরা লালবাল পালের কথা শুনেছি। সেই লালবাল পালের মধ্যে একজন ব্যক্তি হলেন বিপিনচন্দ্র পাল, যিনি শ্রীহট্ট, যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেই শ্রীহট্টের এক পৈলিক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকেই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে তিনি তার জীবনযাত্রা কলকাতাতে চালিয়ে গিয়েছিলেন। তো সেই সমস্ত কাহিনী, তার শ্রীহট্টের গ্রামে বেড়ে ওঠা, কলকাতার যে জীবনযাত্রার কাহিনী, তৎকালীন যে স্বাধীন ভারতবর্ষ বা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সে সমস্ত কাহিনী তিনি এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। যেহেতু এই গ্রন্থটি তিনি তার জীবনের ৭০ বছর বয়সে গিয়ে এই গ্রন্থটি রচনার কাজ শুরু করেছিলেন বা লেখার কাজ করেছিলেন, তাই কিন্তু এই গ্রন্থটির নাম দেওয়া হয়েছিল ৭০ বছর। এবং তিনি এই গ্রন্থটিতে তার জীবনের ২২ বছরের কাহিনী উল্লেখ করেছিলেন ২৭টি অধ্যায়ের মধ্য দিয়ে। অর্থাৎ জীবনের সম্পূর্ণ কাহিনী তিনি এই গ্রন্থে উল্লেখ করতে পারেননি, ২২ বছরের কাহিনীকেই তিনি এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। এখন আমরা দেখে নেব যে এই গ্রন্থের বিষয়বস্তু কি রয়েছে। প্রথম রইল বংশ পরিচয়, অর্থাৎ তিনি যে শ্রীহট্টের গ্রামে বেড়ে উঠেছিলেন তার পরিবারের কতজন মানুষ ছিল, একান্তবর্তী পরিবার নাকি কোনো আলাদা কোনো পরিবার ছিল, সে ধরনের কাহিনী তিনি এই গ্রন্থে তার পিতামাতার কথা, পরিবারের কথা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। দ্বিতীয় হলো শ্রীহট্টের কথা। শ্রীহট্টের তার যে গ্রাম ছিল, পৈলিক গ্রাম, সেই গ্রামের সংস্কৃতি, কালচার কি রয়েছিল এবং গ্রামের পরিবেশ কি রয়েছিল, সেখানকার মানুষজন কেমন, উৎসবের কাহিনী, এই সমস্ত কিছুই এই গ্রন্থে তিনি উল্লেখ করেছিলেন। ৩ নম্বর হলো কলকাতার কাহিনী। পরবর্তীকালে যখন তিনি তার জীবন অতিবাহিত করার জন্য কলকাতাতে চলে এলেন শ্রীহট্ট থেকে, সেখানে এসে তিনি ব্রহ্ম সমাজ, রাজা রামমোহন রায়ের স্থাপিত ব্রহ্ম সমাজে যুক্ত হলেন এবং ব্রহ্ম ধর্মে তিনি দীক্ষিত হলেন, যে কারণে তাকে তার পিতা ত্যায্যপুত্র হিসেবে বা ত্যায্যপুত্র করেছিলেন। সে সমস্ত কাহিনী তিনি এখানে উল্লেখ করেছিলেন। সাথে সাথে তৎকালীন কলকাতার যে পরিবেশ ছিল, রাজনৈতিক পরিবেশ, ব্রিটিশদের বিরুদ্ধে যে সমস্ত সভা সমিতি গড়ে উঠেছিল, যে সমস্ত আন্দোলন গড়ে উঠেছিল, মিটিং মিছিল, এই সমস্ত কাহিনী, কলকাতার কাহিনী তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। চতুর্থ হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর সংস্পর্শ। তিনি রাজনীতিতে প্রথম পদার্পণ করেছিলেন এই দুইজন ব্যক্তির হাত ধরে। এক হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। এই দুইজন ব্যক্তির রাজনীতিবিদ হিসেবে কি অবদান রয়েছে বা তারা কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত কাহিনী তিনি যেমন এখানে উল্লেখ করেছেন, সাথে সাথে তিনি এদের কি ভূমিকা রয়েছে, এদের থেকে তিনি কি শিক্ষা লাভ করছেন, সে সমস্ত কাহিনীও তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। ৫ হলো নবগোপাল মিত্রের হিন্দু মেলার প্রতিষ্ঠার কাহিনী। নবগোপাল মিত্রের হিন্দু মেলা স্বদেশী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই হিন্দু মেলা প্রধানত বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে বৈদেশিক জিনিসপত্র বর্জন করে স্বদেশী জিনিস গ্রহণ করা এবং স্বদেশী আন্দোলনে মানুষদেরকে আহ্বান জানানোর জন্য যে ভূমিকা গ্রহণ করেছিল, সেই সমস্ত কাহিনী তিনি এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ এই গ্রন্থের মূল বিষয়বস্তুগুলি আমরা এত টাইম আলোচনা করে নিলাম। এর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, অর্থাৎ এই যে বিষয়বস্তু রয়েছে সেগুলি কিভাবে আমাদের ইতিহাস রচনায় সাহায্য করছে, এখন তো আমরা আলোচনা করে নেব। প্রথম হলো ১৯ শতকের ধারাভাষ্য। প্রথমে আমরা বললাম যে ৭০ বছর একটি আত্মজীবনীমূলক কাহিনী বা আত্মজীবনী গ্রন্থ। আত্মজীবনী গ্রন্থ তখনই লেখা হয় যখন
লেখক নিজে তার রচনা করেন, লেখক নিজে তার প্রত্যক্ষদর্শী থাকেন। তিনি যখন সেই তৎকালীন সমাজের প্রত্যক্ষদর্শী হিসেবে সেই কাহিনীকে উল্লেখ করেন, যে কারণে কিন্তু এটি 19 শতকের সমাজ, রাজনীতি, অর্থনীতি সমস্ত সমাজের দর্পণ হিসেবে কাজ করেছিল বা সমাজের আয়না হিসেবে সমস্ত কিছুকেই ফুটে তুলেছিল, যে কারণে এটিকে 19 শতকের ধারাভাষ্য হিসেবে এর উল্লেখ করা হয়েছিল। 3 নম্বর কি? সামাজিক ইতিহাস রচনার উপাদান। তিনি শ্রীহট্টের কাহিনী, সাথে সাথে কলকাতার কাহিনী, শ্রীহট্ট যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেই কাহিনী যেমন তিনি গড়ে লিখেছিলেন, সাথে সাথে তিনি কলকাতার কাহিনীও লিখেছিলেন। অর্থাৎ আমরা একসাথে দুটি দেশের তৎকালীন বা 19 শতকের সমাজের কি চরিত্র ছিল, কি চিত্র ছিল, সেটা আমরা জানতে পারছি। আমরা সাথে সাথে তুলনা করে দেখতেও পারছি যে তৎকালীন বাংলাদেশের সমাজের কি চরিত্র ছিল এবং তৎকালীন ভারতবর্ষের কি চিত্র ছিল, সেটা আমরা তুলনামূলকভাবে দেখতে পাচ্ছি, যে কারণেই কিন্তু এটি সামাজিক ইতিহাস রচনার উপাদান হিসেবে এর গুরুত্ব অপরিসীম। 3 নম্বর হলো রাজনৈতিক ইতিহাস রচনার উপাদান। রাজনৈতিক ইতিহাস রচনার উপাদান প্রথমেই আমরা এখানে বললাম যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর কথা, সাথে সাথে নবগোপাল মিত্রের হিন্দু মেলার কাহিনী তিনি উল্লেখ করেছিলেন এবং শিবনাথ শাস্ত্রীর প্রতিষ্ঠিত যে রাজনৈতিক সংগঠন তার কাহিনীও তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। অর্থাৎ রাজনৈতিক ইতিহাস রচনার উপাদান হিসেবেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এখন আমরা আলোচনা করে নেব এর সীমাবদ্ধতা কি রয়েছে। অর্থাৎ এটি তো সমাজের প্রত্যেকটি দিকের একটা আয়না বা দর্পণ হিসেবে কাজ করেছে, সাথে সাথেও কিন্তু এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু ত্রুটি আমরা লক্ষ্য করি। সেই ত্রুটিগুলি কি না, প্রধানত বিপিন চন্দ্র পাল এখানে তার জীবনের 22 বছরের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ তার সম্পূর্ণ জীবনের কাহিনী কিন্তু তিনি এখানে উল্লেখ করতে পারেননি, যে কারণে কিছু ত্রুটি বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারছি। সাথে সাথে বিপিন চন্দ্র পাল নিজে একজন চরমপন্থী নেতা ছিলেন। তিনি নিজের জীবনের কাহিনী সম্পর্কে কিন্তু কোনো কথাই এখানে উল্লেখ করেননি। তিনি তার পারিপার্শ্বিক জীবনের চরিত্র, সমাজের চরিত্র, রাজনৈতিক ইতিহাস এখানে উল্লেখ করেছেন, কিন্তু তার নিজের জীবনের রাজনৈতিক জীবনের কি কাহিনী ছিল সেটা তিনি উল্লেখ করেননি। সমাজের কাহিনী তিনি উল্লেখ করেছেন, তার বংশ পরিচয়, শ্রীহট্টের কথা, এই সমস্ত তিনি তার সমাজের কাহিনী উল্লেখ করেছেন, কিন্তু তিনি যে নিজে একজন চরমপন্থী রাজনৈতিক নেতা ছিলেন, তার রাজনীতিতে কি ভূমিকা রয়েছে সেই কাহিনী তিনি এই গ্রন্থে উল্লেখ করেননি, যে কারণে প্রধান দুটি সীমাবদ্ধতা এই গ্রন্থে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এই আলোচনাটির মধ্যে আমরা জেনে নিলাম যে বিপিন চন্দ্র পাল কে ছিলেন, তা আমরা প্রথমে আলোচনা করে নিলাম। দ্বিতীয়, এই 70 বছর গ্রন্থের বিষয়বস্তু কি রয়েছে তা আলোচনা করে নিলাম। ঐতিহাসিক উপাদান হিসেবে কেন এর গুরুত্ব রয়েছে সেটিও আমরা দেখে নিলাম এবং এর সীমাবদ্ধতা কি রয়েছে তাও আমরা আলোচনা করে নিলাম। এখান থেকে আমরা একটি প্রশ্নমান 5-এর যে প্রশ্ন হয়, বিপিন চন্দ্র পালের লেখা 70 বছরের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল বা ইতিহাসের উপাদান হিসেবে কেন একে ব্যবহার করা হয়ে থাকে, এই ধরনের একটি প্রশ্ন পেতে পারি। সাথে সাথে আমরা একটি এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন পেতে পারি যে 70 বছর গ্রন্থের লেখককে, তা আমরা এখান থেকে প্রশ্ন পেতে পারি। অথবা আরেকটি প্রশ্ন পেতে পারি যে বিপিন চন্দ্র পাল কে ছিলেন, এ ধরনের আমরা কিছু প্রশ্ন এখান থেকে পেতে পারি। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।